নমস্কার, দেখছেন PB24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ আছে ফোনে আলাপে। আপনাদের স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে গত 3 মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর পৌঁছচ্ছে যে বিদ্যুৎ পরিষেবা আশানুরূপ নয়। এমনও অনেক জায়গা ছিল যেখানে পথ অবরোধ পর্যন্ত করতে হয়েছে, কারণ টানা 7 দিন বিদ্যুৎ পরিষেবা থেকে একেবারে তারা বা স্থানীয়রা সেই এলাকার মানুষ বঞ্চিত ছিলেন এবং শেষ পর্যন্ত তারা পথ অবরোধ করেন। সংশ্লিষ্ট আধিকারিকরা সেখানে যান। বিদ্যুৎ পরিষেবা তার অন্যতম একটি প্রশ্ন চিহ্ন এঁকে দেয় যখন বিল পরিষেবা বা বিল পদ্ধতি নিয়ে কখনো কখনো বিল যা হয় তার চেয়ে অনেকটা বেশি দেখানো হয় এবং গ্রাহকরা বিভিন্ন সময় বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আজকেও 3-3টে জায়গায় বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে বলে আমাদের কাছে খবর আসে এবং আপনারাও সেই খবরগুলো পাচ্ছেন। একেবারে ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের নিত্য বা প্রত্যেক দিন কিভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন, বিদ্যুৎ পরিষেবা নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা, সেটা নিঃসন্দেহে আছে তুলে ধরতে পারবেন এই অনুষ্ঠানে। কিন্তু তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, একেবারে কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে বা মধ্য দিয়ে এমন কিছু সামগ্রী এসে পৌঁছেছে যার মূল্য একেবারে কোটি কোটি টাকা। কিন্তু সেই সামগ্রীগুলো কতটা এই রাজ্যের মানুষের জন্য কাজে লাগানো হচ্ছে সেই ছবি আজ প্রকাশ্যে এসেছে প্রতিবাদী কলম পত্রিকায়, এবং সেই ছবিগুলো একবার আপনারা দেখুন। স্পষ্টভাবে সেই ছবি প্রকাশ্যে এসেছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের আইপিডিএস এবং দীনদয়াল গ্রামীণ উদ্যোগ যোজনার অধীন বিশ্ব ব্যাংকের অর্থে রাজ্যে কোটি কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক সামগ্রী এসে পৌঁছেছে। বিদ্যুৎ পরিষেবা যাতে নির্ভেজালভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্যে এই সামগ্রীগুলো রাজ্যে পাঠানো হয়। কিন্তু দপ্তরের উচ্চ আধিকারিকদের অপদার্থতা এবং সামগ্রীগুলোর খোলা মাঠ বা বন্ধ ঘরে পৌঁছিয়ে তোলার কারণে রীতিমতো ডুবতে বসেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের কর্মকাণ্ড। গত বহু সপ্তাহ আগেই কোটি টাকা মূল্যের প্যানেল বোর্ড এবং ব্রেকার পৌঁছে যায় রাজ্যে, কিন্তু সেই পরিস্থিতি বা কতটা এই সামগ্রীগুলোকে কাজে লাগানো হচ্ছে, কতটা পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন আপনারা, এই রাজ্যে বিদ্যুৎ পরিষেবা কতটা একেবারে স্বাভাবিক অবস্থাতে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই সামগ্রীগুলো কাজে লাগানো হচ্ছে না? নমস্কার, কে বলছেন? নমস্কার, প্রসেনজিৎ রায় বলছি। আপনারা আগেও বিদ্যুতের উপরে কত 3 মাস যাবত আজকেই তো দেখলাম কোটি কোটি টাকার এই প্যানেল বোর্ড ফোর্ড এগুলা গুদামের মধ্যে। আপনি শুনলে অবাক হইবেন যে 1 বছর আগে, কারণ এখন তো আমাদের রাজ্যে বিদ্যুৎ সারপ্লাস, আমরা বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করি, অনেক রাজ্যে পাঠাই, কিন্তু রাজ্যের লোকরা বিদ্যুৎ পায় না। আর একটা হইলো আজে বাজে বিল, বাড়িতে বৈশা এগুলো কতগুলা প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে। তবে আমাদের সামরিবাজার এলাকার যে বদরুল রিডিং নেয়, হি ইজ ভেরি পার্টিকুলার, ওনার ডেট করা আছে, উনি আসেন, কিন্তু অন্যান্য এলাকাগুলাতে বাড়িতে বৈশা বিল পাঠায়। আর সবচেয়ে মজার ব্যাপার, যার 500 টাকার বিল হয়তো 5000 টাকার বিল দিলে 5000 টাকা পেমেন্ট করার পরে তার অ্যাপ্লিকেশন নিয়ে তারা শুনবেন, যেগুলো অবাস্তব পরিস্থিতি। বিদ্যুৎ যেখানে সারপ্লাস এখানে কেন আজকে এই ট্রান্সফরমার পড়তেছে এই সূর্যমণির নগর বুঝে মাসখানেক, আমি জানি এটা হয়েছে কিনা, কালকে বুঝে উপমুখ্যমন্ত্রী ধর্মনগর মডার্নাইজেশন করছেন। মডার্নাইজেশনের ফলটা দেখা যাবে হিয়াজিন গন্ডাচড়া, কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে। কাজে এইখানে এরা প্রাইভেটাইজেশন, এবং প্রাইভেটাইজেশনের 90% দেওয়ার ফ্রম মহারাষ্ট্র। কাজে আমি কি আঙ্গুলে কথা কইছি বুঝতেছেন, এখানে প্রাইভেটাইজেশনের কাছে দিয়া দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলছেন এখন একটা নাম্বার করে দিছে, এই নাম্বার 1 নাম্বার। আগে শত শত টেলিফোন নাম্বার ছিল, এখন এইগুলারে বন্ধ করে একটা নাম্বারে আপনি পাইবেন না, হয়তো 7 দিন পরে পাইলেন, তারপরে 7 দিন পরে আইব, আপনি 7 দিন অন্ধ। কিন্তু আগে কিন্তু ফোন করলে পরে যেমন জিবিতে একটা ছিল, অনেকখানে ছিল, ফোন করলে ওনারা আসতেন। এখন তো ফোন আপনি কবে পাইবেন, কবে আইব। কাজে এইগুলো যে
মন্ত্রীর আন্ডারে হি ইজ এ ভেরি নাইস ম্যান, কিন্তু উনি বোধহয় ওনার দপ্তরটাকে ঠিকভাবে পরিচালিত করতে পারছে না। এগুলো প্রাইভেটাইজেশন থেকে আগে বেটার ছিল, আমার ব্যক্তিগত মত। কাজে আমি জানি না অন্যরা কি বলে, কাজে এই জিনিস বন্ধ হওয়া উচিত। যার 200, তারপরে হুকলাইন ইজ গোয়িং অন, তাহলে হুকলাইনটা বন্ধ করো বাবু, কোনো কিছুই না। ভালো থাকবেন, টেক কেয়ার, সাবধানে থাকবেন। ধন্যবাদ। দিনের পর দিন বিদ্যুৎ পরিষেবা একেবারে মুখ থুবড়ে পড়ছে, কিন্তু এরপরেও সংশ্লিষ্টরা এই বিষয়টা নিয়ে কোথাও তেমন একটা পদক্ষেপ গ্রহণ করা তো দূর, কেন্দ্রীয় প্রকল্পে যে সামগ্রীগুলো কোটি কোটি টাকা ব্যয়ে পৌঁছানো হয়েছে সেগুলো পৌঁছানো হচ্ছে খোলা আকাশের নিচে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রানীবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম আপনারা তো যেসব নিউজ দেখান, আপনারা নিউজ দেখার জন্য প্রত্যেকদিন বসে, কিন্তু আপনারা তো সরকারের কোনো পজিটিভ কিছু দেখাতে দেখি না, সবসময় সরকারের নেগেটিভই দেখান, তো ভালো লাগে না। কিছু পজিটিভ কাজও দেখান যাতে দুপক্ষের লোকের দিকটা ভালো পা। আপনার কি মনে হয় সরকারের বিজ্ঞাপন করলে আপনাদের কি সুবিধা হবে? সরকারের বিজ্ঞাপন করলে সুবিধা হবে কি, যেটা হচ্ছে যেমন আজকে কিছু ভ্যাকসিন নিয়ে হতে পারে, তারপর সরকারের আমরা যে সামগ্রীগুলোর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে সরকারের ভালো কাজ। সরকার যে ভালো কাজ করেছে, সরকার যে কেন্দ্র সরকারের কাছে এই বিষয়গুলো দাবি করে এই রাজ্যের মাটি পর্যন্ত এনে পৌঁছে দিয়েছে, এটা হচ্ছে সরকারের ভালো কাজ। আর যে সামগ্রীগুলো খোলা আকাশের নিচে একেবারে পচন ধরছে, আমি বলছি আপনি শুনুন, আজকে যে সামগ্রীগুলো ব্যবহার হচ্ছে না বলে আপনারা যখনই দেখি তখনই সরকারের খালি নেগেটিভ গুলি দেখান আপনারা। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এটা যদি মনে হয় যে সরকারের নেগেটিভ দিক এবং সেটা দেখালে যদি আপনাদের হাতে ঘা লাগে, তাহলে আপনারা নাও দেখতে পারেন, আপনারা অন্ধকারেও থাকতে পারেন, কিংবা বলতে পারেন যে আপনাদের বিদ্যুৎ পরিষেবার প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে সরকারের ভালো দিক কোনটা? সরকারের ভালো দিক কেন্দ্রীয় সরকারের কাছে তারা দাবি করে এই রাজ্যে যে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হবে সেটা এনেছে, এটা নিঃসন্দেহে এই রাজ্যের সরকারের ভালো একটি দিক। কিন্তু সরকারের ভালো দিকটা তখনই মুখ থুবড়ে পড়ে যখন এই দফতরের আধিকারিকরা, কর্তারা সঠিকভাবে বাস্তবায়ন করেন না, এবং এই বিষয়টা নিঃসন্দেহে সেই দফতরের আধিকারিকদের বিরুদ্ধে। এবং কোনটা দফতরের আধিকারিকরা ভুল করছেন, কোনটা কোন কর্মকর্তারা ভুল করছেন, খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যে সাধারণ মানুষ সরকার গঠন করে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রায় সময় দেখি আপনাদের অনুষ্ঠানে অনেকে ফোন করে বলে সবসময় নাকি সরকারের খারাপটা দেখান, ভালোটা দেখান না সবসময়। তাইলে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাদের মুখ থেকেই, তারা সবসময় খারাপ করে বললেই তো আপনারা খারাপটা তুলে ধরেন, আর ভালোটা তো ভালোই, সেটা সবাই ভালো করবে। যেটা ভালো কাজ করলে এটা সবাই ভালো করবে, এটা তুলে ধরার কোনো দরকার নাই, মানুষের সামনে ভালোই হইব। আর খারাপটা কিন্তু দাদা সবাই আগেই বাজারে ছড়ে, একটা খারাপ কাজটা সবাই আগে ছড়ে বাজারে, আর ভালোটা কিন্তু ছড়ে না। ভালোটা তো ভালোই, এটা মানুষ ভালোভাবে বুঝে নিব, খারাপটাই ছড়ে আগে। কিন্তু আজকে বিদ্যুতের পরিষেবা নিয়ে যে মানুষ হাইরানি হইতেছে, কারণ হয়েছে দাদা, আমি একটা ব্যবসা করতে গেলে, আমি একটা গাড়ি চালক, আমি একটা গাড়ি চালাইতে গেলে আমার যদি দামদাটা দাদা অন্য দিকে থাকে, তাহলে আমি গাড়ি চালাই আমি উন্নতি করতে পারতাম না, আমার গাড়ির ব্যবসাটা ভালো থাকতো না, আমার দামদাটা তো অন্যদিকে। ওখানে সরকারের দামদাটা হয়েছে কি জানেন নি দাদা? এই দামদা বাম পন্টে ঘরে ঢুকাই দেবো, বাম পঞ্চায়েতে গড়তে না বাইরে তারে বাড়ি ঘরে হামলা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বিদ্যুৎ পরিষেবার সঙ্গে কোথাও বামফ্রন্ট কিংবা কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি আছে বলে আমরা জানি না বা আমাদের কাছে খবর নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে বেশ কয়েক মাস ধরে এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে বলে অভিযোগ উঠছে। স্থানীয়রা কখনো কখনো পথ অবরোধ পর্যন্ত করে রাখছে, এবং যখনই বলছেন কেউ কেউ যে সরকারের বিরুদ্ধে বা সরকারের সমালোচনা করা হচ্ছে, অথচ সরকারের মুখ্য যিনি, সরকারের প্রধান যিনি, তিনিই কিন্তু আমাদের সংবাদকে সত্য বলে শিলমোহর দেন। তিনি কিন্তু চূড়ায় বাড়িতে গিয়ে আমরা যে বিভিন্ন সময় খবর আপনাদের সামনে তুলে ধরি সেই খবরগুলো সত্যতা খুঁজে পান।
তিনি আবার ব্যবস্থা গ্রহণ করেন। সুতরাং সরকারের ভালো কোনটাতে হচ্ছে এবং ক্ষতি কোনটাতে হচ্ছে সেটা আপনারা নিঃসন্দেহে বিচার করতে পারবেন। অন্তত এই বিবেক, এই অনুভূতি, এই শক্তি আপনাদের রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নারায়ণ দাস বলছি আগরতলা থেকে। হ্যাঁ, বলুন। দেখুন, আমি মনে করি সরকারের যদি খারাপ দিকগুলি তুলে ধরা হয় যে কোনো চ্যানেলই হোক, তাইলে সরকার সতর্ক থাকবে, সাবধান থাকবে, সরকারের উপকারে আসবে। তবে আজকে যে বিষয়টা বিদ্যুৎ কিন্তু ত্রিপুরা রাজ্যে এক সময় ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু আমি এটা বলতে পারি যে বামফ্রন্ট সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের সহায়তায় বাংলাদেশের সাহায্যে বিদ্যুতে আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়েছি। এখন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় বা বিদ্যুতের জন্য আমরা কষ্ট পাই, তাইলে আমার মনে হয় পরিচালনার অভাব, পরিচালনায় আমরা ব্যর্থ। এর চেয়ে বেশি কিছু বলার নেই, কারণ বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হয়েছে, অতিরিক্ত ছিল, কিন্তু হঠাৎ করে এই নতুন সরকার এসে নেপালের কাছে অতিরিক্ত আবার বিদ্যুৎ বিক্রি করায় তারপর থেকে ঘাটতিটা শুরু হয়েছে এবং পরিচালনাটা একটু ব্যর্থতা ধরা পড়ছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ। একেবারে বেসরকারীকরণ করা হয়েছে বিদ্যুৎ নিগমকে, তারপরেও পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ উঠছে, কোথাও কোথাও পথ অবরোধ করা হচ্ছে এবং একেবারে সরাসরি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুলগুলো তুলে ধরা হচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি ধলাই থেকে বলছি। হ্যাঁ, বলুন। একটু আগে এক ভদ্রলোক বললেন যে আপনারা সরকারের খারাপটা দেখা, কিন্তু সরকারের খারাপ জিনিস যেগুলো আছে এগুলো ভুল ভ্রান্তি তুলে ধরলে সরকারের নজরে যদি আসে, সরকার যদি এর পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য এটা সরকারেরই ভালো। সরকারের সমালোচনা করাটা, সরকার যদি তার ভালো দিকে নেয় ওইটাই তার ভালো। কোন সরকার খারাপ না, সরকার যে পরিচালনা করে তার কর্মী কর্মচারী তাদের কাজকর্মের উপরে নির্ভর করে ভালো এবং মন্দ। আর দ্বিতীয় নম্বর হলো যে জিনিসগুলা অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে, ওটা যদি তার ব্যক্তিগত জিনিস হতো, জিনিসটা নষ্ট হতে দিত না, যে কোনো ভাবে এটাকে ঠিক করে সচেতন রাখতো। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। নমস্কার। কিছুদিন আগেই যে সামগ্রীগুলো কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এ রাজ্যে এসে পৌঁছেছিল, সেগুলো কেন খোলা মাঠে থাকবে দিনের পর দিন? বৃষ্টি, রোদ এই সামগ্রীগুলোর উপর দিয়ে পড়বে, কখনো কখনো বন্ধ ঘরে আবদ্ধ থাকতে থাকতেই পৌঁছে যাবে সেই সামগ্রীগুলো। কেন সেগুলো রাজ্যের মানুষের প্রয়োজনে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে না কিংবা কাজে লাগানো হবে না? কেন রাজ্যের মানুষ একেবারে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়বেন, তাও আবার এমন সময় যখন একের পর এক বাড়ি ঘরগুলোতে করোনা আক্রান্ত রোগীরা থাকছেন হোম আইসোলেশনে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, সন্ধ্যার সময় যখন ঘন্টায় 15 বার 20 বার বিদ্যুৎ যায়, তখন তো কিরকম লাগে। আপনারা কিন্তু ওই সরকারকে জিনিসটা বুঝাই দিচ্ছেন। আপনার কথাগুলো ভীষণ অস্পষ্ট শোনা যাচ্ছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বিলুনিয়া থেকে বলছি। হ্যালো, বলুন। অ্যাকচুয়ালি আমার একটা অন্য ব্যাপারে, আমার কলটা কাটবেন না। আপনারা রোজ প্রোগ্রাম করেন এই নিয়ে সেই নিয়ে, কিন্তু আপনারা কোনোদিন বেকার নিয়ে কোনোদিন কোনো প্রোগ্রাম করেন না কেন, এটাই আমার জানা ছিল। কিসের প্রোগ্রাম? এত বেকার, মানে কোনো নিয়োগ নীতি নাই, টিপিএসসি কম্বাইন বন্ধ, কিছুই নাই। ওইটা নিয়ে তো একটা প্রোগ্রাম করা দরকার না? আপনি তাহলে প্রত্যেকদিন দেখেন না আমাদের অনুষ্ঠান? এইভাবে কেন্দ্রীয় প্রকল্পের অর্থে যে সামগ্রীগুলো এসে পচন ধরছে রাজ্যে, অথচ দিনের পর দিন বিদ্যুৎ পরিষেবার থেকে বঞ্চিত থাকতে হচ্ছে বিভিন্ন গ্রামের মানুষদের।
এবং তার চেয়ে বড় প্রশ্ন, একেবারে বিপজ্জনকভাবে যে খুঁটিগুলো পড়ে রয়েছে গ্রামে গঞ্জে, সেগুলো সারাই করার জন্য দিনের পর দিন অভিযোগ কিংবা দাবি জানাতে হয় সংশ্লিষ্ট কর্তাদের, কিন্তু তারপরেও কোথাও কোনো নড়নচড়ন নেই। সেটা কেন? এতটা গাফিলতি কেন থাকবে এই দফতরে? নমস্কার, কে বলছেন? স্যার, আমিও ধলাই থেকেই বলছি। হ্যাঁ, বলুন। আমি একটা কথাই বলবো, যেন বিদ্যুতের বিলটা একটু কমিয়ে দেওয়া হয়, কারণ করোনার ভাইরাস যখন ছড়িয়ে পড়েছে এরপর থেকে কিন্তু মানুষ অনেকভাবে আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত। তো যেহেতু আমাদের ত্রিপুরায় অনেক পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎটা রয়েছে, তাই একটু বিদ্যুৎ বিলটা যদি কমিয়ে দেওয়া হয় আমরা অনেকটাই উপকৃত হব। ধন্যবাদ। রাজ্যের উপমুখ্যমন্ত্রী যে দফতরের দায়িত্বে রয়েছেন, সেই দফতর নিয়ে প্রতিদিন এই ধরনের ক্ষোভ কেন থাকবে? তাহলে কি কোথাও বিদ্যুৎ নিগম বেসরকারীকরণ করার পর তাদেরকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যাঁ, বিদ্যুতের কথা নিয়ে যেটা বলছে সবাই, যেমন ধরেন সরকারি রোড গুলো চলতে আছে বিভিন্ন জায়গাতে, টাগিল এরিয়াতে আপনার হুকলান চলতে আছে, তো তারপরে রোড লাইট গুলো জ্বলতে আছে। এদের বিল কেটা দিব দাদা? দেখেন না, নাই আপনি শুনতে পাচ্ছেন তো? আপনার টিভির সাউন্ড বাড়ানো, তাই অনেক কষ্টে কিছুটা বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেনি। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। আধারে পরিষেবা তো স্যার, সত্যি কথা, আমি গ্রামে যাবো কেন? যেমন আমাদের শহরে দেখুন, যেমন যে কোনো জায়গায় বিদ্যুৎ কিন্তু হয়তো হেলে যাচ্ছে, হয়তো বা বিদ্যুৎ যেখানে ট্রান্সমিটার বসাচ্ছে, এখানে আমরা জানি যেমন একটা গরু বা একটা ছাগল বা একটা মানুষ, তার একটা হাইট, ম্যাক্সিমাম হাইট 6 ফিট বা 6.5 ফুট এমন থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় ট্রান্সমিটার বসানো হচ্ছে 4 ফুট কি 4.5 ফুট। তো এখানে সব জায়গাতেই রিক্সে রয়ে গেছে। তো কিছুদিন আগে দেখেছি রামনগর, যখন জয়নগরের ঘটনা, যখন 2টা মেরা মারা গিয়েছে, এটা তো স্যার বিদ্যুৎ নিগমেরই গাফিলতি। সত্যি কথা স্যার, আগে দিয়ে তো সরকারি ছিল, তখনই ভালো ছিল। এখন বেসরকারি দিয়ে যে আমাদের এত কষ্ট হচ্ছে, স্যার আর কি বলবো। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাইবো, যাতে সরকার দায়িত্ব এটার দিকে একটু নজর দেয়। আজকে মেরা মারা গেছে, হয়তো কালকে মানুষ মারা যাবে, কালকে তার বড় ধরনের একটা ঘটনা ঘটবে। তো স্যার এইসব বিষয়ে একটু যদি আপনার চ্যানেলের মাধ্যমে সরকার যদি একটু নজর দেয় তাহলে খুবই ভালো হবে স্যার। নমস্কার স্যার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি মেলাঘর থেকে বলছি। হ্যাঁ, বলুন, শুনছি। কথা বলছেন, বিদ্যুতের ব্যাপারে যে কথা বলছেন বা আমরা যেটা দেখছি, 2টা মেরা। আপনার টিভির সাউন্ড মিউট না থাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন। একসঙ্গে 7 দিন একটি পাড়া একেবারে অন্ধকারে থাকে। দিনের পর দিন সংশ্লিষ্ট আধিকারিকদের বলেও একটি খুঁটি সারাই করা যায় না। একেবারে ট্রান্সফরমার উন্মত্ত অবস্থায় থাকে এবং যে কোনো সময় বড়সড় বিপদও ঘটে যায়, ঘটার আশঙ্কাও থাকে। কিন্তু তারপরেও এই বিষয়গুলো নিয়ে কোথাও নজর দেওয়া হচ্ছে না। তা কেন? যদি ওই দফতরের দায়িত্বে রয়েছেন খোদ উপমুখ্যমন্ত্রী। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আধারে পরিষেবা, আসলে আমরা তো সবকিছু ত্রিপুরায় যে এখন আধারে পরিষেবা চলছে। বিদ্যুৎ বলুন, বিদ্যুৎ বলতে তেমন না, সমস্ত ক্ষেত্রেই। কারণ আমরা দেখলাম বিদ্যুতের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বিল হচ্ছে। আমরা যখন বিদ্যুৎ বিল দিতে যাই তখনও তাদের সাথে আমাদের মতাদর্শ হয়, কিন্তু তারা অনেক বিদ্যুৎ পাহাড়ের তো অনেক ফুটান চলছে, তার পাশাপাশি তারা বসে বসে বাড়িতে না এসে কিন্তু বিলটা করে দিয়েছে। এটা হলো একটা বিষয়। কিন্তু আসলে সারা ত্রিপুরা রাজ্যে যে বিদ্যুৎ পরিষেবাটা শুধু শহর গ্রাম
এবং আজকেও আমি উদয়পুরে দেখলাম অনেকটি লাইট কিন্তু প্রায় 9টা পর্যন্ত জ্বলছে, কিন্তু অনেকটি লাইট জ্বলছে। কিন্তু এইভাবে সরকারের বিদ্যুৎ হতে চলছে, কিন্তু তার মধ্যে দিয়ে ট্রান্সফরমার গুলা যে বিগত সরকার স্থাপন করা দিয়ে গিয়েছে, কিন্তু সেটি মেরামত করার জন্য বিদ্যুৎ ডিপার্টমেন্ট এখন হচ্ছে কোনো উদ্যোগ নিয়েছে কিনা সেটা আমরা দেখি না। আমরা দেখতাম আগে বিগত দিন যখন দুর্গা পূজার আগে দিয়া বা কোনো একটা বড় ধরনের একটা উৎসব হতো, দেওয়ালি মেলা আসে না কেন, তখন পঞ্চায়েত তরফ থেকে কিন্তু বিদ্যুৎ গুলা লাইন গুলোকে ছাপাই করার জন্য পঞ্চায়েত থেকে লেবার যুক্ত করে আলোচনার মাধ্যম দিয়ে সেটা কিন্তু করতো। কিন্তু এখন আমরা কি দেখি, কিন্তু এখন এই ছাপাই কোনোটাই নাই, সেটার মধ্যে জঙ্গল হয়ে যাচ্ছে। এরকম জঙ্গল অনেক আছে ঘুরে ঘুরে উদয়পুর শহরের মধ্যেও রয়েছে, কিন্তু আসলে বিদ্যুৎ ডিপার্টমেন্ট একদম হেলে ডুলে দিয়েছে। কিন্তু আসলে যদি এভাবে হেলে ডুলে থাকে, সারা ত্রিপুরার যে ধরনের বিদ্যুৎ বাম সরকার থাকাকালীন দিয়ে গিয়েছে, কিন্তু সেটাকে মেরামত করে রাখার জন্য আমরা অনুরোধ করব। কিন্তু নতুন করে অনেক বিজ্ঞপ্তি আমরা শুনছি, কিন্তু আসলে কতটুকু বাস্তব হবে সেটা বলতে, কিন্তু অনেক বক্তব্য বলেছে যে সরকারের বিপক্ষে, কিন্তু আসলে সরকারের বিপক্ষে না, সরকারকে সতর্ক করার জন্য মিডিয়া যারা আলোচনা করছে সেটা হলো ভালো দিক। কিন্তু ত্রিপুরায় যে ধরনের কিছু অন্ধবিশ্বাস লোক রয়েছে, কারণ তারা আমাদের মনে হয় তারা হুকলাইনের মাধ্যমে চলেছেন, বিল টিলের বিষয় কিনা সেটা জানি না, কারণ আমার ব্যক্তিগত ভাবে মত আর কি। কারণ যারা বিদ্যুতের বিল দিয়েছে তারা অনেক প্রচুর টাকা বিল দিচ্ছে, কিন্তু কারেন্ট 1-12 জায়গা দিনে 10-15 বার 20 বারও যাচ্ছে। কিন্তু এখন উদয়পুর শহরে বলুন, আমরা যারা গ্যাসের লাইনে যা দেখি তীরে কি হয়েছে লাইন নেই, সেই অনেক কিছু চলছে, কিন্তু টাউনের মধ্যেও কিন্তু কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। আমরা আশা করবো ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, পরিষেবা এবং সমস্ত ডিপার্টমেন্ট ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে যেখানে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, ঠিক সেই জায়গায় কার ব্যর্থতা, কার দুর্বলতা, কাকে সমালোচনা করলে সাধারণ মানুষের উপকার হবে সেটা সাধারণ মানুষ খুব ভালোই জানতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বেশ কয়েকটি জায়গায় অভিযানে যান, নিজে পরিদর্শনে যান, তখনও কিন্তু তিনি যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটাও তাহলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেই, এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা কিংবা কথা বলা মানেই কিন্তু সরকার বিরোধী নয়। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীও আধিকারিকদের বিরুদ্ধে কথা বলতেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছিলাম কি, আপনার যে আদালত পরিষেবা যে গতকাল লিখেছেন বিদ্যুৎ এটা এখন পাবলিককে দিয়ে এরকম একটা জনযন্ত্রণা হয়েছে। আমি আজকে থেকে 7-8 মাস আগে বিল আসছে আমার 4,000 টাকা, মান্থলি বিল আছে আমার 1,000-1,200 টাকা। তখন এটা গেলাম, যে ঠিকঠাক করলাম, তারা কমিয়ে দিল। আবার এখন 1 মাসের বিল আসছে 4,000 কত টাকা, বলছে 5,000 কত টাকা টোটাল বিল আসছে। গেলাম মিটারে 1,100 টাকা আগের বিল। আমার কাছে কোনো বিলের কোনো প্রমাণ আসেনি। তো তারা কি জানে কি বিদ্যুৎ পরিষেবা দিতে বসছে আর চুরি করতে বসছে। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, একের পর এক এই ধরনের অভিযোগগুলো উঠে আসছে, তার উপর বিদ্যুৎ নিগমের যিনি রয়েছেন একেবারে সর্বাধিনায়ক, তিনি শুধুমাত্র বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানকে বা এজেন্সিকে এই কাজের বরাত দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সেখানে স্থানীয় মানুষ কিংবা রাজ্যের নাগরিকরা বা ভোক্তারা কতটা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন সেটা নিয়ে ভাবার কোনো সুযোগ পাচ্ছেন না। এবং বেশ কয়েকজন ঠিকাদার রয়েছেন যারা এখনো পর্যন্ত লক্ষাধিক টাকা পাওনা রয়েছে দপ্তর বা নিগমের কাছে। সে কারণে ঠিকাদাররাও এখন কাজ করবেন না বলে হাত তুলে দিচ্ছেন। সেটা কেন হচ্ছে? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। এই লকডাউনের মধ্যে আমার দোকান তো বন্ধ। আমি এই মাসে 2 তারিখ বিল দিচ্ছি গ্যাস মাসে, আর এই মাসে আমার বিল আইছে 1,280 টাকা, অথচ দোকান বন্ধ। বনমালীপুর পাওয়ার হাউসের মধ্যে এখন প্রত্যেক মানুষের কাছে বিলটা এত বেশি। কি কারণে বেশি এটা তো আমরা বুঝতে পারতেছি না। জিজ্ঞাসা করলে অফিসে যান, অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা এটা কম্পিউটারে আপনার বাড়িতে গিয়ে দেখেন, কম্পিউটারে দেখেন। ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
এমন অনেকগুলো এলাকা রয়েছে যেখানে একবার যদি লোডশেডিং হয় তাহলে কখন আবার বিদ্যুৎ আসবে সেটা কিন্তু কেউ বলতে পারেন না। নমস্কার, কে বলছেন? অসঞ্জিত বাবু, বিলোনিয়াতে বসে আছি। হ্যাঁ বলুন। এটা ধরেন এই বিদ্যুতের বিল নিয়ে সারা রাজ্যে দুর্নীতি হচ্ছে, সেটা আজকের কথা না, বহু আগের কথা। এটা দুর্নীতি সর্বত্রই হচ্ছে। বিলোনিয়া দেখুন, বিলোনিয়া অফিসে যারা বসে থাকে তারাও দুর্নীতি করে, এবং অফিসের থেকে লোক পাঠিয়ে তারা মিটার চেক করার জন্য, এবং বিল একদিন এসে তারা 10 দিনের বিল করে যায়। এমন এই অবস্থা দেখেছি গত বছর আমার বাড়িতে এসে তারা এই বিল করেছে একদিন, দেখে গেছে মিটারটা, বিল করেছে 7-8 দিনে। যখন জিজ্ঞেস করা হয়েছে আধিকারিককে, বলে যে আপনি প্রেয়ার করুন, প্রেয়ার করা হয়েছে। এরপরে কিছুদিন পরে যাওয়ার পরে বলছে যে ওই ইঞ্জিনিয়ারের কাছে যান। ইঞ্জিনিয়ারের কাছে গেছি, তারপরে বলছে যে আপনার এটা তখন শীতকাল ছিল, বলছে কি যে একদিন 100 ইউনিট উঠেছে। এইভাবে তারা 7-8টা মাস এভাবে বিল করে গেছে। তখন আমি বলছি যে কেন এইভাবে কি বিল করা হয় নাকি? আপনারা তো এটা ঠিক করেন নাই, কাজটা তো ঠিক করেন নাই। অফিসের সামনে টানিয়ে দিয়েছেন যে এককালীন যদি পরিশোধ করা হয় বিল তাইলে ডিসকাউন্ট হবে, তাও আপনারা করেন না। এইভাবে তো মানুষকে শুধু ঠকিয়ে যাচ্ছেন চুপচাপ। তখন আমার প্রেয়ারটা ছিঁড়ে ফেলেছে, এইভাবে দুর্নীতি করে যাচ্ছে। এইগুলি তো সংশোধন করার দরকার। সর্বত্র এইভাবে ঝগড়াঝাটি মারামারি হচ্ছে সারা রাজ্যে বিদ্যুতের বিল নিয়ে। এগুলি তো সরকার দেখার দরকার, এগুলি তদন্ত করার দরকার। নমস্কার, এইটুকুই প্রসেনজিৎ বাবু। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে জনগণ সরাসরি যে পরিষেবাগুলো আশা করে সরকার থেকে, সেই পরিষেবাগুলোর মধ্যে বিদ্যুৎ পরিষেবা এখন বেসরকারীকরণ করা হয়েছে, নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই সরকারের আগে থেকেই তা নিগম হয়ে গেছে, কিন্তু তারপর ঠিকাদার বেসরকারীকরণ, একেবারে বিভিন্নভাবে আউটসোর্সিং এর মাধ্যমে এই কাজগুলো করানো হচ্ছে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে বিভিন্ন কাজগুলো করানো হচ্ছে, এবং তাতে করে পরিষেবা কতটা পৌঁছচ্ছে সাধারণ নাগরিকের কাছে সেই খবর কি রাখছে সরকার? নমস্কার, কে বলছেন? নমস্কার, বিলোনিয়া বাচ্চারা থেকে বিরাজ বলছি। হ্যাঁ বলুন। আধারে পরিষেবা 2-3 দিন আগে শুক্ররাত্রি অনুষ্ঠানে আমরা বিদ্যুৎ নিয়ে অনুষ্ঠান আমরা করেছি। সেখানে নামকরণ করা হয়েছিল বিভ্রাটের নাম বিদ্যুৎ। আমি বলেছিলাম না, হরানির নাম বিদ্যুৎ, নাজেহালের নাম বিদ্যুৎ। কারণ এই বিদ্যুৎ পরিষেবা সরকার বিদ্যুৎকে আধুনিকরণ করার জন্য কিংবা অত্যন্ত প্রত্যেকটা পরিবারে পৌঁছে দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে অনেক হাজার কানেকশন ওনারা দিয়েছেন। তার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা যাতে অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারে ওনারা হয়তো সঠিক কোনো পদক্ষেপ নিতে পারেননি, যার ফলে যে বিদ্যুৎ থেকে আমরা প্রায় সময় আমরা বঞ্চিত হচ্ছি। এই মুহূর্তে আমাদের এখানেও বিদ্যুৎ নেই, কারণ আমি এই মুহূর্তে একটা শ্রাদ্ধ বাড়িতে আছি, কারণ সকালবেলা বিদ্যুৎ থাকে না। তাহলে সকালবেলায় আজকে খেলি কালকে শ্রাদ্ধ, সেখানে আগামী দিন যেসব মশলা বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, পোস্তা এগুলি বেটে রাখতে হবে, মিক্সার করে রাখতে হবে। যদি মিক্সার করি তাহলে যেহেতু কারণ নেই তাই পিছিয়ে রাখলেও সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা। আর সকালবেলা যদি বিদ্যুৎ না থাকে তাহলে এগুলি কিভাবে মিক্সার করা হবে, সেটা আরেকটা সমস্যা, আরেকটা বিদ্যার আরেকটা ভোগান্তি। আমার মনে হয় এই যে বিদ্যুৎ পরিষেবা লাইনগুলি, এগুলি এক একটা লাইনের বয়স 40-50 বছর। একটা ট্রান্সমিটার, একটা লাইন, একটা খুঁটির নিচে বিশেষ করে যেগুলি লোয়ার খুঁটি এগুলির জোড়া পালে দিতে হচ্ছে, তারগুলির মধ্যে ধরে গেছে, বিশেষ করে চীনামাটিগুলি এগুলি এক একটার মধ্যে জং ধরে গেছে। যার ফলে এগুলি পুরোটা যদি সংশোধন করা হয়, পুরোটা যদি বিদ্যুৎ পরিষেবার যদি এগুলি পুরোটা যদি পরিবর্তন না করা হয় তাহলে এই ভূকার্য হয়তো আমাদের শেষ হবে না। আর বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রী, অন্যান্য আমরা দেখেছি পার্সোনাল বিদ্যুৎ মন্ত্রী থাকে। আমাদের এখানে যদি বিদ্যুৎ মন্ত্রীর একাধিক দায়িত্ব আছে, উনি যদি আবার অর্থমন্ত্রীও, যদি পার্সোনাল বিদ্যুৎ মন্ত্রী সেখানে দেওয়া হতো হয়তো উনি আরো ভালো পরিষেবা দিতেন, আরো ভালো নজর দিতে পারতেন, হয়তো বিদ্যুৎ পরিষেবা আরো স্বাভাবিক হতো। যাই হোক, সরকার হয়তো
হয়তো কিছু ওনারা তো করেছেন যে কিছুদিনের মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে, তাহলে হলো পার্সোনাল যদি বিদ্যুৎ মন্ত্রী যদি আমরা পাই তাহলে হয়তো বিদ্যুৎ বিদ্যুৎ থেকে আমরা পরিত্রাণ পাবো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে সাধারণ মানুষ যে পরিষেবাগুলো আশা করে সরকারের কাছ থেকে তার মধ্যে পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুৎ একেবারে অপরিহার্য এই মুহূর্তে হয়ে পড়েছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এখন বিদ্যুৎ সাধারণ মানুষের নিত্য ব্যবহারিক একটি বিষয় বা চাহিদা হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা, কোথাও দিনের পর দিন এইভাবেই চলছে বিদ্যুৎ পরিষেবা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বিচ্ছিন্ন হয়ে গেছে। কখনো কখনো 864 টাকা যাদের বিল হবার কথা, ঠিক সেই জায়গায় তাদেরকে 1700, 1800 কিংবা 2000 টাকার কাছাকাছি বিল মেটাতে হচ্ছে। এবং তার পাশাপাশি যখন অফিসে যাচ্ছেন তখন তাদের স্বাভাবিক যে বিল সেটা ধরে দেওয়া হচ্ছে। এই যে দুর্ভোগ সাধারণ মানুষের শুধুমাত্র একটি নিগমের জন্য, সেটা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। দেখুন, আধারে পরিষেবা, হ্যাঁ ঠিকই আছে, এটা আধারে পরিষেবাই। অন্ধকারের মধ্যে যেভাবে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা চলছে, বিশেষ করে কেলে সাহেব না খেতাবানি বহিরাগত একজন আপনার সাহেব, ইলেকট্রিক সাহেব, উনি শীততাপ নিয়ন্ত্রিত করে থাকিয়া ফিল্ডের না বিদ্যুৎ বিভাগকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছেন, সারা রাজ্যের মানুষ মানে ধিক্কার জানাইতেছেন এই সরকারের উপর। বিদ্যুৎ মন্ত্রী সজ্জন লোক, ওনাকে ডাইন বাবু বুঝাইয়া যেভাবে উনি করতেছেন, কেন্দ্রীয় সরকার থেকে অনেক অমূল্য সম্পদ ত্রিপুরা রাজ্যের জন্য বিগত সরকারের আমল আইসে, এই সরকারের আমলেও অনেক টাকা আইসে এবং বিদ্যুৎ সরঞ্জাম পাঠানো হয়েছে, কিন্তু এগুলি জনগণের সেবায় না লাগতেছে না। দিন দিন বিদ্যুৎ বিভ্রাট চলছে, মানুষ নাজেহাল হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ নাজেহাল হয়েছেন। বিদ্যুতের বিল যেভাবে বাড়ছে, আপনি রিপোর্ট করছেন যে 500-600 টাকা বিলের মধ্যে দেখা যায় 2000, 3000, 4000 টাকা। এইসব টাকা যায় কোথায়? এইসব বহিরাগত যে বেসরকারিকরণ, আরে আমার ত্রিপুরা রাজ্যে অনেক এজেন্সি আছেন, ওনাদের গিয়ে চালান, ওনাদের দিয়ে যদি চালাইতে হয় তাহলে মনে হয় খুব ভালো হয়। এবং পাশাপাশি আমি বলবো বিদ্যুৎ নিগমের এই কেলে সাহেবের জায়গার মধ্যে আমার ত্রিপুরা রাজ্যের অনেক ইলেকট্রিক বিশেষজ্ঞরা আছেন, একজন স্থানীয় একজন ইঞ্জিনিয়ার এখানে বসান, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তাহলে উনি ওনার রাজ্যের সমস্ত মানুষের সুখ দুঃখ উনি বুঝবেন বা বুঝেন, তাহলে বিদ্যুৎ পরিষেবাটা ঠিকঠাক নতুবা এইভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষ হাহাকার করবেন এবং একদিন এটা বিস্ফোরণ সৃষ্টি হবে, যেটা নাকি সরকারের পক্ষে সামলানো দায় হইয়া দাঁড়াইব। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছিলাম গন্ডাছড়া থেকে। হ্যাঁ বলুন। আধারে পরিষেবা প্রথমত বিদ্যুৎ বিষয়টাকে নিয়েই আপনাদের এই আজকের এই কর্মসূচিটা আমি একটু পেছন থেকে বলতে চাইছিলাম যে বেসরকারীকরণ, আধারে পরিষেবা বলতেই তো আজকে বিদ্যুৎ দপ্তরটাকে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই মোতাবেক কাজ চলছে গত 1 বছর 1.5 বছর যাবত। তো এই বেসরকারীকরণ আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা, এখানে আমরা দেখেছিলাম বাম আমলে একটা চটকল, আমতলিতে যে চটকলটা আছে ত্রিপুরা রাজ্যের একমাত্র কল, এটাকে বেসরকারীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার। বিভিন্ন ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠেছিল যে সরকারি পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়া এটা অন্যায়, শ্রমিকরা বেকার হবে। ভালো কথা, বামফ্রন্ট সরকার সেটা করতে করেনি শ্রমিকদের কথা ভেবে, মানুষের আন্দোলনের প্রতি মর্যাদা দিয়ে। পরবর্তী সময় আমরা দেখেছিলাম টিআরটিসি, এটাকে বেসরকারীকরণের বিষয়ে রাজ্য বামফ্রন্ট মন্ত্রিসভা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, প্রস্তাব গ্রহণ করেছিল, সেটা কার্যকরী করতে পারেনি। তার জন্য সেই সময়েও বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদ করেছিল, করেই।
এবার নতুন সরকার গঠন হওয়ার পূর্বে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা রাজ্যের কোথাও 20 মিনিটের বেশি বিদ্যুৎ বিহীন থাকবে না। আমরা প্রতিশ্রুতি দিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞতা কি? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানুষকে দিন যাপন করতে হচ্ছে, রাত্রি যাপন করতে হচ্ছে। এই অবস্থার মধ্যে এখন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনে যদি আমরা ঘুরি তাহলে পরে দেখি এই যে আজকে আপনারা যেটা মেরার মৃত্যু দেখিয়েছেন সেভাবে কত মানুষের মৃত্যু হয়েছে, হয়তো আপনাদের ক্যামেরার নজরে সেগুলো আসেনি। আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, গ্রাম পাহাড়ে বসবাস করি, আমরা সাক্ষী, আমরা দেখি মানুষ, শুধু পশু না মানুষ পর্যন্ত মৃত্যুর কুলে ঢলে পড়ে বিদ্যুতের ছোবলে। সেখানে কোনো মেনটেনেন্স নেই, তার ঝুলে রয়েছে, বিদ্যুতের লাইন ছুটে পড়ে রয়েছে রাস্তায়, কোথাও গাছ ভেঙে পড়ে রয়েছে। এই অবস্থাগুলো লাগামহীন ভাবে চলছে। এই যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক বললেন জং ধরে গেছে, 4.5 বছরের মধ্যে একটা যে গ্রিপ, বিদ্যুতের গ্রিপ, এই গ্রিপের জং চালানোর ব্যবস্থা করতে পারলো না রাজ্য সরকার। উনি আবার পণ্ডিতের মতো কথা বলছেন। আমাদের কাছে লজ্জা বোধ হয়, ওনার লজ্জা আছে কিনা তা জানি না। তিনি প্রতিদিনই কথা বলেন সেইভাবে পণ্ডিতের মতো। একটা বিদ্যুতের একটা জং ছাড়াতে 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, একটা মেইন সুইচের একটা গ্রিপের জং ছাড়াতে পারলো না। তিনি বলছেন এটা ব্যতিক্রম ঘটনা। তো উনি তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্যানেল বোর্ড এবং ব্রেকার পৌঁছে গেলেও এই রাজ্যে একেবারে এবং নিগমের কর্তারা একেবারে শীত ঘুমে আচ্ছন্ন। অপরদিকে গ্রাম বা প্রত্যন্ত এলাকায় কিংবা শহরেও ঘন্টার পর ঘন্টা কিংবা দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি অমরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি কি, আপনারা যে দিয়েছেন আধারের পরিষেবা, এটা ঠিকই বলেছেন। কারণ হলো আমাদের অমরপুরে একটা জায়গা আছে সরবং, ওই জায়গাটাতে আপনার বৃষ্টি আসার পরই, তার ভিজলে পরে ওই এলাকার মানুষ বলে যে না, এখানে আর বিদ্যুৎ থাকবে না। আমি আরেকটা বিষয়ে পাশাপাশি বলছি যে আমার বাড়িতে আপনার এখন যে কার্ড দিয়েছে, এটা একটা ব্যবসা চালু হয়েছে। কারণ প্রথমত আমি রিচার্জ করেছিলাম, তারপরে আমাকে বলছে কি 150 টাকা রিচার্জ করার পরে আমি পেয়েছি কোথায় 47 ইউনিট। এরপরে 47 ইউনিট পাওয়ার পরে বলছে যে তারা এখন ম্যাক্সিমাম 200 টাকা ঢুকাতে হবে। তারপরে ঢুকালাম 200 টাকা, পেয়েছি কত 47 ইউনিট। এরপরে ওই দিন আবার 200 টাকা রিচার্জ করালাম, পেয়েছি কত 18 ইউনিট। এটা একটা বিদ্যুৎ নিগমের একটা ব্যবসা চলছে, এটা মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। এটা যদি ত্রিপুরা রাজ্য সরকার যদি এটার প্রতি নজর না দেয়, ভবিষ্যতে সাধারণ মানুষের যেভাবে পকেট কাটছে সেটা ভবিষ্যতে অন্ধকার। কারণ আরেকটা বিষয় পাশাপাশি নগর পঞ্চায়েত এলাকাগুলোতে ওই পরিষেবাগুলো চালু হয়নি, কিন্তু গ্রাম পঞ্চায়েতে পরিষেবাগুলো চালু হয়ে গেছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার, আমি বিশাল বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি স্যার, বিদ্যুতের বিল আমরা 200 টাকা দিলে আপনাদের 20 ইউনিট আলাদা দিচ্ছে। কেন আমরা একবার মিটার চাল দিলে দিলে আমি এখন লকডাউনের কাজ করতে পারি না, কিন্তু আমার কাজে কাজ নেই। এরপরে কি হয় স্যার, বিদ্যুতের যে দায়িত্ব নিয়ে কাজ দেখতে হবে। অস্পষ্ট শোনা যাচ্ছে আপনার কথাগুলো। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন। বলছি বিদ্যুৎ দপ্তর নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে। বিদ্যুৎ দপ্তর তো নিজেই অসুস্থ,
আমি আপনাকে বলছি, আপনি যদি বর্দোয়ালি ওদের ডিজিএম অফিসে একবার আসেন, দেখবেন ওদের যে ডিজিএম এর যে অফিস সেটা একদম অপরিষ্কার, চারিদিকে আগাছা উঠে রয়েছে, তারপরে জানলার কাজ ভাঙা, আর যেখানে দাঁড়িয়ে কনজিউমাররা টাকা জমা দেন সেখানকার অবস্থা তো খুবই খারাপ। এদের কোনো গাড়ি নেই, ঠিক মতো দেখতে পারে না কোনো জায়গায়, খুব খারাপ অবস্থা। এরা নিজেরাই খারাপ অবস্থা, এরা পরিষেবা কি করে দেবে আমি তো বুঝে উঠতে পারছি না। আমরা তো বলছি পরিষেবা দেবে, কোথেকে দেবে? নিজেদের অবস্থা খুবই খারাপ। স্টাফ নেই, বলে স্টাফ নেই। তারপরে আগে মিটার আসতো মাঝে মাঝে, এখন আসে না, হঠাৎ করে একটু উল্টো পাল্টা একটা বিল দিয়ে দেয়। যেমন আমার প্রতি মাসে বিল আসতো 2,500 থেকে 3,000 টাকা, এবার এই মাসে আমাকে বিল দিয়েছে একটা 434 টাকা। আমার কাছে কখনো আসেনি, বিলটা পাঠিয়ে দিয়েছে। হয়তো দেখবেন পরের মাসে একটা বিল ধরিয়ে দেবে, সেটা 5,000 6,000 টাকা। বলে আর লাভ নেই, এরা নিজেরা অসুস্থ। সবচেয়ে খারাপ লাগে আমাদের বিদ্যুৎ মন্ত্রী, উনি বীর বিক্রমের ভাগ্নে, আর উনার দাদু ছিল বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর। উনি উনারও তো এই ধরনের প্রশাসক ছিলেন না, উনি পারছেন না কেন? এটা আমার দুঃখের কারণ। একদম এত মাণিক্য রাজবংশের লোক, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনি পারছেন না কিছু করতে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, রানীদার মন্ত্রী বলছি। হ্যাঁ, বলুন। আসলে দুঃখের একটা কথা কোচে লাগে আর কি, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী কি করে যে আছে কিনা আমরা খোঁজ খবর পাই না, কারণ বিদ্যুতের অবস্থা খুবই খারাপ অবস্থা আছে আমাদের এদিকে। অমনের গাছ বাস বিভিন্ন, একটু বাতাস নাই এটি কারণ জায়গা, কিন্তু আমরা কর্তৃপক্ষরে অনেক সময় কই রানী বাজারে আমরা অফিস অফিস কইলাম কয়েকবার করে, কিন্তু এই ধরনের তারা উঠতি, আর স্টাফের বলে স্টাফ নাই। আমরা এই জায়গাতে আছি আর কি, কার কাছে কমো, মুখের কথা কমার তো জায়গা নাই। তো আগে তো বিদ্যুৎ মন্ত্রী দেখতাম বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যুতের ব্যাপারে আলোচনা হইতো, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী বলে যে আছে আমরা মনে হয় না আছে কি নাই। একমাত্র একজনের দিয়ে রতন বাবু শিক্ষামন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী, আর তো বাকি জনরা আমরা খুঁজেও পাই না, বুঝলেন? এ লাগি আজটা এই হাল ধরছে আর কি। নমস্কার। ধন্যবাদ। একের পর এক পরিষেবা লাটে উঠছে, কিন্তু তার মধ্যে যেহেতু একেবারে নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে বিদ্যুৎ পরিষেবা, গ্রাহকরা যার বিনিময়ে তারা বিল মিটিয়ে দিচ্ছেন, ঠিক তারপরেও এই পরিষেবাগুলো সঠিকভাবে পাচ্ছেন না। তার উপর কেন্দ্রীয় বেশ কয়েকটি প্রকল্পে বেশ কিছু সামগ্রী এসে পৌঁছেছে এই রাজ্যে, কিন্তু এই সামগ্রীগুলো কাজে লাগানো হচ্ছে না নিগমের একেবারে মাথাভারী কর্তাদের বদান্যতায়। কিন্তু তারপরেও কোনো কি পরিদর্শন বা মনিটরিং রাখা হবে এই কাজকর্মে? নমস্কার, কে বলছেন? হ্যালো, প্রসেনজিৎ দা, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি বলছি। আধারে অন্ধকার দেখাচ্ছেন, অনেকেই আলোচনা করছেন, দেখতে পাচ্ছি। আসলে যে দায়িত্বে আছেন, আমরা জানি বিদ্যুৎ দপ্তরটা মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি একদিনও তো এত অভিযোগের পরও একদিন কোনো মুখ খুলতে আমরা দেখলাম না। এবং বেসরকারীকরণের যুগ, এবং আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গায় যে সাব সেন্টার গুলো আছে, কটেন্টার গুলা, 1-2 কর্মচারী 3-4 সভা দিয়ে রাখছেন, কর্মীই নেই, এবং যে এই যে কোটি কোটি টাকা জিনিস করে রয়েছে। আসলে প্রশাসন বারবারই আমরা লক্ষ্য করছি, প্রশাসনের কথা বলছেন, আসলে প্রশাসন ঘুমাই আছে, প্রশাসন নির্বিকার, এই চলছে। এবং এই যদি চলে, আসলে মানুষের দুর্ভোগের শেষ নেই। আমরা তো প্রতিদিন বিলের কথা দেখছি, ভুয়া বিল আসছে। এই যদি চলে, আসলে আর দপ্তরের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা যদি ঘুমিয়ে থাকেন, আসলে আমাদের সাধারণ মানুষ, আমাদের দুর্দশার শেষ নেই। এইভাবে কতদিন চলবো এটাই চিন্তা করছি। এবং ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে সাধারণ ভাবে শহরে তো বটেই, প্রত্যন্ত অঞ্চলে যদি লোডশেডিং হয় তাহলে কখন বিদ্যুৎ পুনরায় আসবে তা নিয়ে হয়তো আশঙ্কা শুরু হয়ে যায়। এবং এমনও ঘটনা ঘটেছে সম্প্রতি যে 7 দিন একটানা একটি গ্রামে বিদ্যুৎ ছিল না,
এবং তার প্রতিবাদে রাস্তা অবরোধ করতে হয় স্থানীয়দের। এরপর সংশ্লিষ্ট কর্তাদের ঘুম ভাঙে এবং তড়িঘড়ি তাদের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেন। এভাবেই যদি পরিষেবা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কি ভাববেন, প্রশাসন কতটা সক্রিয় রয়েছে, কি বার্তা পৌঁছবে তাদের কাছে? নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি। হ্যাঁ বলুন। বিষয়টা হলো দাদা, দেখুন ত্রিপুরার যে এই সমস্ত যে আজকে যে আধারে পরিষেবা দেখাচ্ছে, সেটা বিষয়টা সাধারণ মানুষ বুঝতে পারছি যে ত্রিপুরার মধ্যে যে সমস্ত পরিষেবাগুলো আছে সেটা কি হালে চলছে, কিভাবে ত্রিপুরার মানুষ সেটা ভুগছে, সেটা মনে করুন আমরা বিশেষভাবে চিন্তা করে দেখেছি। যে সমস্ত দপ্তরগুলি আছে, প্রত্যেকটি দপ্তরে যে সমস্ত নিয়োগ নীতি, যে সমস্ত লোকগুলি আছে, প্রত্যেকটি দপ্তরে যেমন ফায়ার বলুন, বিদ্যুৎ দপ্তর বলুন, প্রত্যেকটি দপ্তরে দেখবেন ওই বিগত সরকার আমলে যে সমস্ত লোকগুলো চাকরি বাকরি পেয়েছে, বর্তমান সরকারের আমলে এই সমস্ত মানে আধারে পরিষেবা, এই সমস্ত পরিষেবার মধ্যে কোনো লোক নিয়োগ নীতি নাই। পরিষেবাটা দিন দিন বাড়ছে কিন্তু লোক নেই, যার কারণে আজকে ত্রিপুরার মধ্যে এই পরিস্থিতি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর নিয়ে অনেকগুলো আছেন, কিন্তু মানুষের যে বলছি যে মডার্ন ত্রিপুরা, তিনি কিভাবে মডার্ন ত্রিপুরা করবে? তিনি আসলে তো মানুষকে যে পরিষেবা দিতে গেলে কিছু মানুষ নিয়োগ করতে হবে, এই ধরনের চিন্তাধারা ওনার নাই। আর থাকলেও উনি ত্রিপুরাবাসীকে কেন করছে না এটা আমরা বুঝতে পারছি না। আর আজকে আপনারা চ্যানেলে যত কিছু সমস্যাগুলো তুলে ধরেন, আজকে এতদিন ধরে আমরা দেখছি টিভিতে, প্রত্যেকদিন টিভিতে ত্রিপুরা মানুষের দুর্গতি ছাড়া এই চ্যানেলে সরকারের যে ভালো ভূমিকা আজ অব্দি দেখতে পাচ্ছি না আমরা। কেন? ত্রিপুরার মানুষ কি এটা চাইছে যে ত্রিপুরার মানুষের এই ধরনের পরিস্থিতির জন্য ত্রিপুরার মানুষ চাইছে যে বিগত সরকার ভালো না, এই সরকার ভালো কাজ করবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সরকার সঠিক পরিষেবা পৌঁছে দেবে সেটা তো একেবারে সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে, এবং সাধারণ মানুষ বা যারা সরকার গঠন করেছেন সেই ভোটাররা এটাই আশা করে। সুতরাং স্বাভাবিক যে কাজটা সেটা কি করে খবর হতে পারে, যেটা এমনিতেই হবার কথা ছিল, যেটা অতি সাধারণ হচ্ছে ঘটনাটা, সেটা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন, এবং যেটা হবার কথা ছিল কিন্তু হয়নি সেটা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। তাতে করে একেবারে অসম্ভব ভালো যেটা হয়েছে, যেটা হবার ছিল না, অপ্রত্যাশিতভাবে ভালো হয়ে গেছে, এই ধরনের কোনো ঘটনা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরি, এবং যেগুলো হবার কথা ছিল কিন্তু হচ্ছে না সেটাও আপনাদের কাছে তুলে ধরি। কিন্তু স্বাভাবিক যে গতিবিধি, স্বাভাবিক যে কার্যপ্রণালী, সেগুলো তো হবারই কথা ছিল, সেটা পৃথকভাবে একেবারে হাইলাইট করার মতো কি ঘটনা? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম আমাদের বিদ্যুৎ মন্ত্রী যে যে ইয়েগুলো করছে আমাদের ইয়ের জন্য, ভালোর জন্য, সবই ঠিক আছে, কিন্তু আমি শুধু আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাইছি আর কি। আমাদের যে আমি স্পেসিফিক দুটো নাম বলছি, একটা হচ্ছে আপনার মির্জা, যেখানে কল সেন্টারে কোনো গাড়ি নেই, আর একটা বলছি আপনার পানিসাগরে একটা অটো দিয়ে রেখেছে, অটো দিয়ে আপনার এখানে ওই কি বলে ওই লেদার নিয়ে যেতে হচ্ছে ওদের অটো নিয়ে। আর ওই মির্জার ব্যাপারটা আমি স্পেসিফিক বলছি এই কারণে, আমি নামটা বলছি না এবং ডিপার্টমেন্টও বলছি না। এখানে আমি আমার ব্যক্তিগত লাইন নয়, ওদের এখানে বাড়িঘরে যে কোনো লাইনের জন্য যদি অটো নিয়ে যেতে হয় ওদেরকে এক্সট্রা পয়সা দিতে হয়। আমি একটা গভর্নমেন্ট তরফ থেকে একটা লাইন ডিসকানেক্ট করার জন্য আমি অটোর ভাড়া আমার পকেট থেকে দিতে হয়েছে। আমার কানেকশনটা কিন্তু আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আন্ডারটেকিং সংস্থা ছিল, আমার পকেট থেকে টাকা দিচ্ছি, তারপরে কানেকশনটা ডিসকানেক্ট করেছি, কারণ ওরা বলছে স্যার আমাদের এখানে এইভাবে চলছে, আমরা কি করব। যদি সেটা আপনার কি বলে ওই কাকসাপন ইয়ের সিনিয়র ম্যানেজার আন্ডারে ছিল, আমি সিনিয়র ম্যানেজারকে জানাইনি, এখানে প্রেস্টিজের ব্যাপার হবে, এখানে 200 টাকা নিয়েছে। কিন্তু সবচেয়ে লজ্জাকর ব্যাপার যে একটা গভর্নমেন্ট আমরা কোনোদিন শুনিনি এই ধরনের ব্যাপার। এখানে গভর্নমেন্ট পারপাসে যদি এই ধরনের আপনার পয়সার ইয়ে হয় আর কি, তাহলে পাবলিকের জন্য যে কতটুকু কষ্ট হবে সেটা তো আর ভাবার অবকাশ নেই, সেটা বুঝতে পারছেন।
তো আমি আপনাদের মাধ্যমে এটাই বিদ্যুৎ মন্ত্রীকে জানাতে চাই যে উনি যতই আমাদের কি বলে প্রগ্রেসের জন্য যাই করুক, অন্তত কমসে কম কল সেন্টার গুলোকে বা সিনিয়র ম্যানেজার বা ডিজিএম যারা থাকে বা এজিএম যারা থাকে ওনাদেরকে এই ধরনের একটা সুযোগ সুবিধা দিয়ে ওনাদেরকে এইভাবে করুক যাতে পাবলিকের অন্তত কোন রকমের মানে কি করে সাফান না হতে হয় আর কি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বিভিন্ন জায়গায় কথা ছিল যে কন্টেনমেন্ট জোন যখন চালু হবে তখন কোনো কন্টেনমেন্ট জোনে বিদ্যুৎ বিভ্রাট ঘটবে না, কিন্তু কন্টেনমেন্ট জোনেও বেশ কয়েকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে অভিযোগ ছিল। আর এরপর যখন প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড়, তুফান, বৃষ্টি এইসব ঘটনার সময় স্বাভাবিকভাবেই কিছুটা তার হয়তো সংযোগ ছিন্ন হয়ে যায়, তাই বিদ্যুৎ পরিষেবা কিছুটা মুখ থুবড়ে পড়ে। কিন্তু তা সারাই হয়ে যাবার পরেও কতটা বা সেই বিপর্যস্ত পরিস্থিতি যখন স্বাভাবিক হয় তারপরেও পরিষেবা কি স্বাভাবিক হয়? সেটা হতে এত দেরি কেন লাগে? এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ এখন আর পাচ্ছেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী উনি হয়তো সম্ভবত সুরিলাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ওই নির্বাচনের সময় হয়তো মারা গিয়েছিলেন। উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন উনি মারা গিয়েছে, ভালো হয়েছে, কারণ ওনার দায়িত্বটা বেড়ে গিয়েছেন, ওনার অনেক অসমাপ্ত কাজকে উনি সমাপ্ত করে দেবেন, ওইরকম একটা কথা বলছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে উনি অসমাপ্ত কাজ সমাপ্ত করা তো দূরের কথা, যে কাজগুলা অতীতে ছিল যে পরিষেবা সেটা এখন ভগ্ন দশার ভিতরে আছেন। আরেকটা উনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন বিদ্যুতের যে বিলটা বাড়িয়েছেন ত্রিপুরা রাজ্যে 24 কোটি না 2400 কোটি, আমি ঠিক অ্যাকুরেট কথাটা বলতে পারছি না, বেশি আয় হবে, কিন্তু আয়টা দ্বিগুণ করে নিল, কিন্তু আমাদের পরিষেবাটা ঠিক পাচ্ছি না। শুধু বৃষ্টি আসলে পরেই 1 সপ্তাহ 2 সপ্তাহ বিদ্যুৎটা পাওয়া যায় না, গাছের ডালাল উঠবার আগে বিদ্যুৎ চলে যায়। এ হলো আমাদের পরিস্থিতি। আসলে উনি অসমাপ্ত কাজ তো কিছুই করবে না, মন্ত্রী হয়েছেন, এখন মন্ত্রিত্বই চালাচ্ছেন। আসলে দুঃখের বিষয়, ওনার 2টা সাংবাদিক সম্মেলন আমি দেখেছিলাম, ওই জন্য এগুলা বললাম আর কি। উনি অসমাপ্ত কাজ সমাপ্ত কিছুই করে নাই, বরং যেগুলা চালু ছিল ওইগুলোকেই জং ধরিয়ে দিচ্ছে। এখন আমরা যেটা লিখছেন আপনি আধারে পরিষেবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই লিখেছেন। আসলে ওই পরিষেবাটা আমাদের আরো কিছুদিন দেখতে হবে, কারণ মানুষের মুখে একটা কথা বলছে এখন থেকে আগে ভালো ছিল, ওই কথাটা কিন্তু গ্রামে গঞ্জে উঠে গেছে। হয়তো আমাদের আরো কিছুদিন দুঃখ দুর্দশা আসবে। পরিষেবা কিভাবে দেবে? কোনো কর্মচারী নিয়োগ না হলে একটা পরিষেবা দিতে পারে না, কোনো গাড়ি নেই সরকারি, কিভাবে লোকগুলো হাঁটে যেতে পারবে? একজন যে বলছে অটো ভাড়া দিতে হচ্ছে, বাস্তব ঘটনা। ওরা কি পকেট থেকে দেবে? 6,000 7,000 টাকা যারা মাইনে পায় তারা পকেট থেকে দিয়ে পরিষেবা দেবে? যার ফলে অত্যন্ত দুঃখে আমরা দিন যাপন করতেছি। উনি অন্তত ওইটা শোনা উচিত এবং পরিষেবার প্রতি একটু দৃষ্টিভঙ্গি দেওয়ার দরকার, কারণ উনি যে কথাটা বলেছেন উনি কিছুই পালন করতেছেন না আমরা মনে করি। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে শেষ দিকে চলে এসেছি। যে বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলছিলাম বা তার চেয়েও বড় বিষয়, রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকেও আপনারা তুলে ধরেছেন আপনাদের অভিজ্ঞতার কথা। সেটা আসলে সরকারের সমালোচনা নয়, সেটা হচ্ছে আপনাদের নিজেদের অভিজ্ঞতার কথা। তারপরেও যদি সেই অভিজ্ঞতা না পরিবর্তন হয়, অর্থাৎ পরিষেবা সঠিকভাবে না পৌঁছে দেওয়া হয়, তাহলেই হবে সরকারের সমালোচনা। আর যদি এর থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট নিগমকে দিয়ে সরকার সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেন, তাহলে প্রকারান্তরে সেটা সরকারের প্রশংসা করা হবে, কিংবা যারা দুর্ভোগে ছিলেন, যারা ভুক্তভোগী ছিলেন, তারা কিন্তু বলতে বাধ্য হবেন যে সরকার সঠিক পরিষেবা এখন পৌঁছে দিচ্ছে। এখন সমালোচনায় শুনবেন নাকি প্রশংসার পাত্র হবে বিদ্যুৎ নিগম, সেটা নির্ভর করছে সময়ের উপর। অবশ্যই আপনারাই তার বিচার করবেন।
সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন PB24।